আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কেমিক্যাল রিঅ্যাকশনস এর থার্ড লেকচার। আমরা গত দুইটা লেকচার অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো আজকে আমরা তৃতীয় নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। তো আমাদের তৃতীয় নম্বর লেকচারের শুরুতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের জারণ সংখ্যা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ পড়া, জারণ সংখ্যা কাকে বলে। আমার শীটের এক পাশে লেখা আছে, যে লেখা আছে বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে বলা হয় জারণ সংখ্যা। কি বললাম? মনে হয় কিছুই বুঝো না, একটু বুঝো, শুনো। যেমন ধরো আমি বললাম সোডিয়াম, এখানে লেখা আছে সোডিয়াম। তো সোডিয়াম কি করে? সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম ইলেকট্রন একটা ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করলো। তাহলে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার ফলে তার উপরে কত আসলো? প্লাস আসলো। প্লাস মানে শুধু প্লাস ওয়ান। প্লাস যদি দেখো তার মানে বুঝতে হবে প্লাস ওয়ান। যদি প্লাস টু দেখো এটা মানে তো প্লাস টু, এটা বুঝোই। কখনো যদি দেখো প্লাস থ্রি মানে ধনাত্মক থ্রি মানে প্লাস থ্রি। কখনো যদি তুমি দেখো এরকম মাইনাস, তার মানে বুঝতে শুধু মাইনাস থাকলে বুঝতে হবে মাইনাস ওয়ান। যদি কখনো দেখো মাইনাস টু বা টু মাইনাস, বা কখন তুমি যদি এরকম দেখো টু মাইনাস, তার মানে এটা বোঝানো হয় মাইনাস টু। কখন তুমি যদি দেখো এরকম থ্রি মাইনাস, এটা দ্বারা বোঝানো হয় মাইনাস থ্রি। এরকম সেম কাহিনী এখানের মধ্যে, কথাটা এরকম। এবার দেখো আমরা কি বোঝাচ্ছি, একটু খুব মনোযোগ দিয়ে শুনবা। কি বলা আছে? বিক্রিয়া কালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে ই ইলেকট্রন মাইনাস হলো। তো সে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? একটা ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে তার উপরে কত লেখা আছে? প্লাস। তার মানে আমরা বুঝতেছি এখানে সোডিয়ামের জারণ সংখ্যা হলো প্লাস ওয়ান। আবার যেমন ধরো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি হয়? ম্যাগনেসিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে, ম্যাগনেসিয়াম টু প্লাস হয়, প্লাস টু ইলেকট্রন মাইনাস। তাহলে এখানে এই ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হলো প্লাস টু। আরেকটা উদাহরণ যেমন আমি বলি অক্সিজেন নিয়ে আলোচনা করি। অক্সিজেন, এই একটা অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কিসে রূপান্তরিত হয়? অক্সিজেন টু মাইনাস মানে টু ইলেকট্রন ঋণাত্মক বোঝানো হয়। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কি হচ্ছে? টু মাইনাস। তার মানে অক্সিজেনের জারণ সংখ্যা হলো মাইনাস টু। এই কথাটা এখানে বলতেছে, কি বলতেছে? বিক্রিয়াকালে পরমাণু ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে। যেমন লক্ষ্য করো এখানের মধ্যে এই যে এখানে কি করছে? ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ। যেমন এখানে সোডিয়াম সেই ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করছে। আবার অক্সিজেন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে। এই যে লেখা আছে গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জের সংখ্যা। যেমন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার ফলে তার চার্জের সংখ্যা হয়েছে কত? প্লাস ওয়ান। আবার যেমন অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার কারণে তার চার্জ হয়েছে কত? টু মাইনাস। এই যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার কারণে ইলেকট্রন প্লাস হলো, আবার অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করার কারণে টু মাইনাস হলো। এই যে উপরে যে চার্জের যে সংখ্যা আছে, এই চার্জের সংখ্যাকেই বলা হয় মূলত জারণ সংখ্যা। আমার কথা কি বোঝা গেল? আমি আরেকটা উদাহরণ বলি, একটু মনোযোগ দিয়ে দেখো। আরেকটা উদাহরণ দেখাচ্ছি। যেমন ধরো ক্লোরিন, সেই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কিসে রূপান্তরিত হয়েছে? সিএল মাইনাসে রূপান্তরিত হলো। তাহলে তার উপরে কত লেখা আছে? এই মাইনাস। তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা হলো কত? মাইনাস ওয়ান। আশা করি কথাটা ক্লিয়ার। জারণ সংখ্যা কাকে বলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তার মানে আমরা এখান থেকে বুঝলাম কোন একটা পরমাণু ইলেকট্রন ত্যাগ করার ফলে তার উপরে যে চার্জটা বসবে, অথবা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার উপর যে চার্জটা বসবে, ওই চার্জের সংখ্যাটাকে আমরা কি বলে থাকি? জারণ সংখ্যা বলে থাকি। ওকে, এবার আসি আমরা নেক্সট একটা কথা বলবো গুরুত্বপূর্ণ। আমার এখানে আমি স্টার দিয়ে এই গুরুত্বপূর্ণ লেখাগুলো লিখে রাখলাম। একটা গুরুত্বপূর্ণ লেখা আছে এখানে, খুব মনোযোগ দিয়ে তোমরা একটু দেখো কি বলা আছে। একক পরমাণু যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি সংশ্লিষ্ট পরমাণু সমেত জারণ সংখ্যা শূন্য ধরা হয়। এটা দ্বারা কি বোঝায় একটু মনোযোগ দিয়ে শুনো কি বলা আছে। যেমন ধরো তুমি একটু আগে আমি শিখলাম যে সোডিয়াম প্লাস যখন থাকে তখন তার জারণ সংখ্যা হলো প্লাস ওয়ান। বাট শুধু যদি সোডিয়াম থাকে, শুধু সোডিয়াম, তখন ওই অবস্থা তার জারণ সংখ্যা হয় শূন্য। এটাকে বলা হয় একক পরমাণু। একক পরমাণু বা মুক্ত মৌল। একক পরমাণু বা মুক্ত মৌল। আমি আরেকটা উদাহরণ বলি। যেমন তুমি দেখতেছো একটু আমি যদি শুধু ম্যাগনেসিয়াম লিখি, শুধু ম্যাগনেসিয়াম, শুধু ম্যাগনেসিয়াম লেখার পর আমি যদি তোমাকে বলি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত, তুমি সরাসরি বলবো ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা শূন্য। কিন্তু তোমাকে যদি বলা হয় ম্যাগনেসিয়াম টু প্লাস এর মধ্যে জারণ সংখ্যা কত, তখন তুমি বলবো ভাই ম্যাগনেসিয়াম টু প্লাস এর মধ্যে জারণ সংখ্যা প্লাস টু।
তোমাকে যদি বলা হয় যে Cl2 এর মধ্যে জারণ সংখ্যা কত, তুমি সরাসরি বলবা Cl2 এর মধ্যে জারণ সংখ্যা 0। আচ্ছা এটা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করতেছি। ধরো আমি তোমাকে বললাম শুধু আয়রন, আয়রনের জারণ সংখ্যা কত, তুমি বলবা আয়রনের জারণ সংখ্যা 0। কিন্তু আমি যদি তোমাকে বলি Fe2 এর জারণ সংখ্যা কত, তুমি বলবে এটা জারণ সংখ্যা হলো +2। আমার কথা কি বোঝা গেল? যেমন ধরো তোমাকে আমি আরেকটা উদাহরণ বলি যে O2 মাইনাস, এই ভাষায় লিখি O2 মাইনাস, আমি যদি বলি O2 মাইনাসের জারণ সংখ্যা কত, তুমি বলবা কি -2। অর্থাৎ এইরকম যখন মুক্ত অবস্থায় থাকবে, এরকম যখন মুক্ত অবস্থায় থাকবে তখন তার জারণ সংখ্যা হবে 0। কিন্তু সে যদি আয়ন আকারে থাকে, কি আকারে থাকে, আয়ন। আয়ন কিভাবে বুঝবো? আয়ন বোঝার উপায় হলো যে ধরো ax প্লাস বা by মাইনাস, মানে ax প্লাস by মাইনাস কি জিনিস, যেমন ধরো এটাকে এটার সাথে তুলনা করো, ax প্লাস এই যে এটাকে তুলনা করো, মানে এক কথার উপরে হয় ধনাত্মক আয়ন থাকবে নাহলে উপরে ঋণাত্মক আয়ন থাকবে। ধনাত্মক আয়ন থাকলে তার জারণ সংখ্যা হবে এই যে উপরেরটাকে, সংখ্যাটাকে, আর ঋণাত্মক আয়ন থাকলে জারণ সংখ্যা হবে উপরে ওই জিনিসটাকে। আর যদি এগুলো না থেকে যদি শুধু মুক্ত অবস্থা থাকে, মানে শুধু পরমাণু আকারে থাকবে, শুধু পরমাণু, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এরকম ক্যালসিয়াম, শুধু পরমাণু, তখন সরাসরি তার জারণ সংখ্যা 0। কিন্তু পরমাণু আকারে না থেকে যদি এরকম আয়ন আকারে থাকে তখন তার জারণ সংখ্যা, ওই উপরে যতগুলো আয়ন থাকবে তাকে আমরা কি বলবো, তার জারণ সংখ্যা বলে থাকবো। এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে একই পরমাণুর 2 নম্বর পয়েন্ট দেখো, একই পরমাণু দিয়ে গঠিত অণু যেমন H2, O2, N2, Cl2 ইত্যাদি পরমাণু জারণ সংখ্যা 0 হয়। এটা একটু বলি একই পরমাণু কি রকম হলো, যেমন আমি বলি এখানে যদি তোমাকে বলি Cl2 ক্লোরিন, Cl2 কিভাবে উৎপন্ন হলো, এই ক্লোরিন প্লাস ক্লোরিন, ক্লোরিন প্লাস ক্লোরিন মিলে হয় Cl2। যেমন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, এটা মিলে উৎপন্ন হয় H2। বুঝা গেল? যেমন ধরো আরেকটা অক্সিজেন প্লাস অক্সিজেন রিঅ্যাকশন করে উৎপাদন করলো O2। তার মানে একই পরমাণু দিয়ে এরকম একই পরমাণু দিয়ে যে গঠিত যে যৌগগুলা হলো বা অণুগুলা হলো, এদের জারণ সংখ্যার মান কত হবে, 0 হবে। এদের জারণ সংখ্যার মান কত হবে, 0 হবে। যেমন তোমাকে আমি বললাম যে O2, শুধু O2 জারণ সংখ্যা কত, 0। শুধু Cl2 জারণ সংখ্যা কত, 0। শুধু H2 এর জারণ সংখ্যা কত, 0। মানে শুধু একই পরমাণু দিয়ে গঠিত যখন এরকম থাকবে তখন তার জারণ সংখ্যাটা হবে কত, জারণ সংখ্যাটা হবে 0। আশা করি আমার কথাটা ক্লিয়ার। তাহলে জারণ সংখ্যা কি আকারে কখন থাকবে, যখন মৌলগুলো বা পরমাণুগুলো যখন আয়ন আকারে থাকবে তখন সেই আয়নের উপরে যত যা থাকবে সেটা তার জারণ সংখ্যা। আর ওটা ছাড়া শুধু পরমাণু অথবা অণু আকারে থাকলে তখন তার জারণ সংখ্যা টোটাল মান কত হবে, 0 হবে। দুইটা পয়েন্ট আমরা এখান থেকে অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেললাম। দেখো একই পরমাণু, এই যে সোডিয়াম, তার জারণ সংখ্যা 0, ম্যাগনেসিয়াম জারণ সংখ্যা 0, আয়রন জারণ সংখ্যা 0, হাইড্রোজেন জারণ সংখ্যা 0, অক্সিজেন জারণ সংখ্যা 0, নাইট্রোজেনের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যা 0, ব্রোমিনের জারণ সংখ্যা 0। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই একই পরমাণু দিয়ে গঠিত অণু মানে কি? দেখো তো ব্রোমিন Br2, এই যে ব্রোমিন লেখা আছে, বি এটা কার কার সমন্বয়ে গঠিত জানো? এই ব্রোমিন প্লাস ব্রোমিন, এই ব্রোমিন ব্রোমিনের সমন্বয়ে মূলত Br2 উৎপন্ন হয়ে গেল। তার মানে এই রকম যখন একই পরমাণু দিয়ে যখন কেউ গঠিত হবে, একই পরমাণু দিয়ে যখন গঠিত হবে তখন তার জারণ সংখ্যাটা হবে কত, 0। বাট মনে করো আমি আরেকটা জিনিস লিখি, দেখো মনে করো এখানে যদি এরকম থাকে, ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন এটার মধ্যে কি জারণ সংখ্যা 0 বলা যাবে? এই হাইড্রোজেনের জারণ সংখ্যা বা ক্লোরিনের জারণ সংখ্যা 0 বলা যাবে না, কারণ এগুলা তো একই পরমাণু দিয়ে গঠিত না। এই হাইড্রোজেন একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, এখানে হাইড্রোজেনের পরমাণু +1, ক্লোরিনের পরমাণু -1। এগুলা কি আমরা একটু পরে আস্তে আস্তে বুঝবো। তবে এখন আমি দুইটা পয়েন্ট তোমাকে শিখালাম যে শুধু সিঙ্গেল পরমাণু যদি থাকে তখন তার পরমাণুর টোটাল জারণ সংখ্যা 0 হবে, অথবা যদি একই পরমাণু দিয়ে গঠিত কোনো অণু থাকে তারও জারণ সংখ্যা কত হবে, 0 হবে। আশা করি আমার এই পেজটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এর পরবর্তীকালে আমার এখানে আমি একটা চার্ট লেখা আছে বই থেকে, তোমাদেরকে আমি এই চার্টটা লেখা দিলাম। তো এখানে আমরা এগুলো সম্পূর্ণ তোমাকে টিটিএম করতে হবে। টিটিএম, টিটিএম মানে কি জানো? টিটিএম মানে হলো টানা টানা মুখস্থ। তোমাকে এগুলো টিটিএম মানে টানা টানা মুখস্থ করতে হবে, মাস্ট বি এগুলা। আমি একটু একটু করে তোমাকে একটু আলোচনা করি, এখানে একটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। প্রথম পয়েন্টটা কি বলতেছে লক্ষ্য করো, যে ধাতুর জারণ সংখ্যা হয় ধনাত্মক আর অধাতুর জারণ সংখ্যা হয় ঋণাত্মক। যেমন আমি যদি তোমাকে বলি ধাতু কোনগুলোকে চিনি, ধাতু চিনার অনেকগুলো উপায় আছে। সবচেয়ে সহজ টেকনিক হলো যে সকল যৌগের নামের শেষে কি থাকবে, আম থাকবে, আম, তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে আমরা ধাতু বলে থাকি। মানে এটা জেনারেলি আর কি আমরা শিখে থাকি। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম,
হ্যাঁ, এরপরে বেরিয়াম, এরকম যেগুলোর নামের শেষে আম থাকবে। আবার সবাই নামের শেষে যে যাদের নামের শেষে আম থাকবে না তাদেরকে যে ধাতু বলা যাবে না এটাও বলা যাবে না। মানে বিষয়টা হলো বেশিরভাগ ক্ষেত্রে তুমি ধাতুগুলো দেখবে নামের শেষে আম থাকবে। আর আর কি কিভাবে চেনা যায়, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে এই যে সর্বশেষ কক্ষপথে, কোন কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে যদি ধরো একটা বা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলতে পারি, ইলেকট্রন থাকে তাদেরকে আমরা কি বলে থাকি, তাদেরকে ধাতু বলে থাকি। কি বলে থাকি, ধাতু বলে থাকি। মানে বিষয়টা হলো এরকম, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে এই একটা দুইটা বা তিনটি ইলেকট্রন থাকে তারা কি করতে পারে জানো, তারা এই একটা দুইটা বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে দেয়, এখানে আমরা তাদেরকে ধাতু বলি। আর উল্টা যারা যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলে থাকি, অধাতু বলে থাকি। এখন যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ সংখ্যার মানটা হয় প্লাস, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ সংখ্যার মানটা হয় মাইনাস। যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে এই কারণে ধাতুর জারণ সংখ্যা হবে +1, আর অধাতু যেহেতু ইলেকট্রন গ্রহণ করে এখানে অধাতুর জারণ সংখ্যা হবে -1। যেমন আমি একটা উদাহরণ, এখানে প্রথম একটা উদাহরণ বলা আছে যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আমি তোমাদেরকে গত লেকচারগুলোতে বুঝালাম যে একটা যৌগ যখন গঠিত হয় তখন এখানে কিন্তু ঘটনা ঘটে দুইটা, একটা ঘটে জারণ আর একটা ঘটে কি বিজারণ। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই সোডিয়াম ক্লোরাইড কিভাবে গঠিত হয়েছে, আমি তোমাদেরকে একটু নরমালি বিষয়গুলো বুঝাই, তুমি একটু খুব মনোযোগ দিয়ে শুনো। এই যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো আসলে মূলত গঠন হয়েছে এভাবে যে সোডিয়াম কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে রূপান্তরিত সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করছে। এই যে ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনটা ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে ফেলে, ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করে সেই কিসে রূপান্তরিত হয়ে যায়, Cl- এ রূপান্তরিত হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে এই ইলেকট্রনে কাটা গেল, তখন এই সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন হয় মূলত কি সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, যাকে আমরা একসাথে লিখে ফেলি সোডিয়াম ক্লোরাইড। আসলে প্রকৃতপক্ষে যে আমরা সোডিয়াম ক্লোরাইড যে যৌগটা লিখি, আসলে সোডিয়াম ক্লোরাইডের ভিতর কি থাকে দেখো তো, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস থাকে না, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এই যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সে যে ইলেকট্রন ত্যাগ করার কারণে কি হয়েছে, এই যে প্লাস, এই যে প্লাস হলো, তার মানে সে দেখো সোডিয়াম একটা কি ধাতু, তার মানে সে ইলেকট্রন ত্যাগ করছে, এখানে তার জারণ সংখ্যা কি হয়েছে, পজিটিভ হয়েছে। দেখো তার মানে সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1। আর ক্লোরিন দিকে লক্ষ্য করো, ক্লোরিন সে কি করছে, ওই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করছে এটা কে গ্রহণ করছে, ক্লোরিন। আমরা জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের উপরে মাইনাস হয়, যারা ইলেকট্রন ত্যাগ করে তার উপরে প্লাস হয়। যেহেতু ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে শুধু একটা মাইনাস, তার মানে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে, ক্লোরিনের জারণ সংখ্যা হবে -1। তাহলে তুমি এখান থেকে লক্ষ্য করে দেখো ধাতুর জারণ সংখ্যা +1 আর অধাতুর জারণ সংখ্যা -1। তুমি এরকম প্রত্যেকটা দেখবা যে জারণ সংখ্যা যখন বের করবা দেখবা ধাতুর জারণ সংখ্যা প্লাস হয় আর অধাতুর জারণ সংখ্যা কি হয়, মাইনাস হয়। এরকম তুমি প্রত্যেকগুলা আশা করি মানে বের করলে দেখবা। তাহলে প্রথম আমরা পয়েন্ট বুঝলাম। এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলা আছে দেখো, দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা আছে যে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। এই কথাগুলা আমি তোমাকে আজকে ক্লাসে শুরুতে বলে মানে অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম যে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়। এই আগের পেজে আমরা এগুলো নিয়ে তোমার আলোচনা করছিলাম। এই যে নিরপেক্ষ পরমাণু, এগুলো নিরপেক্ষ পরমাণু, এই নিরপেক্ষ পরমাণু, এই যে মৌল বা অণু, এগুলা সবগুলা কি জারণ সংখ্যা কি হয়, জারণ সংখ্যা 0 হয়ে থাকে। এরপর আসে আমি এইটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। এরপর আমরা বলছি কি নিরপেক্ষ যৌগ বা যৌগের পরমাণু সমান মোট জারণ সংখ্যা 0। এই বিষয়টা একটা কি জিনিস একটু বুঝাই তোমাকে, যে ধরো তোমাকে আমি লিখলাম H2O বা এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ধরো ফেরাস সালফেট বা আর কি লিখতে পারি, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, এরকম যতগুলা তুমি যত যৌগ দেখবা এরকম যৌগ দেখবা, উপরে প্লাস মাইনাস কিছু না, শুধু এরকম যৌগ আকারে দেখবা, তাদের টোটাল জারণ সংখ্যার মানটা হবে কত, তাদের টোটাল জারণ সংখ্যার মানটা হবে 0, তাদের টোটাল জারণ সংখ্যার মানটা হবে কত, 0। এখন প্রশ্ন হলো ভাই কিভাবে এটা টোটাল জারণ সংখ্যার মানটা যে আপনি 0 বলতেছেন, আসলে এটা টোটাল জারণ সংখ্যার মানটা 0 কিভাবে হয়, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। আমি ছোট্ট একটা মানে সিম্পল একটা উদাহরণ দেখাচ্ছি এখন, মানে এই টপিকসটা বুঝতে আমি একটা উদাহরণ বলবো, আর আমরা যখন একটু পরে জারণ সংখ্যা বের করব তখন তুমি নিজে নিজে অনেকগুলো বিষয় বুঝবা। তবে আমি তোমাকে এখন এই বিষয়টা একটু খুব নরমালি বুঝে দেখো। হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা কত, -1। তো +1 থেকে -1 গেলে কত, 0। তুমি এরকম প্রত্যেকটা মৌল তুমি বের করে দেখো যে সবাই দেখবা জারণ সংখ্যার মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যেমন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড একটু বুঝাই, সোডিয়ামের জারণ সংখ্যা হয় +1, অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1। তো একের সাথে এক যোগ করলে 2, 2 থেকে 2 গেলে কত, 0। এরকম প্রত্যেকটা যৌগের, প্রত্যেকটা নিরপেক্ষ যৌগের পরমাণু মোট জারণ সংখ্যা কত হয়ে থাকে, 0 ধরা হয়ে থাকে। আশা করি ক্লিয়ার।
এগুলো কিন্তু আমি আবার বলতেছি গুরুত্বপূর্ণ, টিটিএম মুখস্থ মানে টানা টানা মুখস্থ করতে হবে। এরপরে বলা আছে যে আধান বিশিষ্ট পরমাণু জারণ সংখ্যার উপরে যেটা থাকবে সেই আধান সংখ্যা হবে তার টোটাল জারণ সংখ্যার সমান হয়। যেমন ধরো একটা সালফেট লিখলাম SO4 2 আমি যদি বলি এটা জারণ সংখ্যা কত হবে, এই যে সালফেটের উপরে যত লেখাটা আছে এটা তার জারণ সংখ্যা মানে -2। যেমন ধরো আমি লিখলাম অ্যামোনিয়াম 2 প্লাস, অ্যামোনিয়াম প্লাস, তাহলে তার উপরে লেখা আছে কত, শুধু প্লাস, মানে তার জারণ সংখ্যা কত হবে, +1 হবে। তো এই কথাটা এখানে বলা আছে আধান বিশিষ্ট আয়নের পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হবে, মানে এরকম উপরে যদি কোনো কিছু দেখা দেওয়া থাকে, এরকম উপরে যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা হয়ে থাকে মূলত তার কি, সেটাই মূলত তার জারণ সংখ্যা হয়ে থাকে। ওকে, এর পরবর্তী আসি যে ক্ষার ধাতু এবং মিথ্যা ধাতু সময় জারণ সংখ্যা +1 হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাই যে ভাই ক্ষার ধাতু চিনবো কিভাবে, মিথ্যা ধাতু চিনবো কিভাবে? আচ্ছা, ক্ষার ধাতু চিনার আমি তোমাকে একটা টেকনিক বলে দিতেছি, তুমি এটা মনে রাখলে হবে। যেমন ক্ষার ধাতু চিনার উপায়, এই যে ক্ষার ধাতু, যে প্রশ্ন আসতে পারে না যে ভাই ক্ষার ধাতু আমরা চিনবো কিভাবে? ক্ষার ধাতু চিনার টেকনিক হলো লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। লিতে হলো লিথিয়াম, নাতে হলো সোডিয়াম, কেতে হলো পটাশিয়াম, আর রুবিতে হলো রুবিডিয়াম, সাজাবে হবে সিজিয়াম, ফ্রান্সে হবে ফ্রান্সিয়াম। এরা সবাই ক্ষার ধাতু, আর এদের সবাই জারণ সংখ্যার মান কত হবে, এদের টোটাল সবাই জারণ সংখ্যার মানটা হবে কত, +1। আশা করি ক্লিয়ার। এর পরবর্তী আসে বলা আছে মিথ্যা ধাতু জারণ সংখ্যা কত, +2 হয়। এখন মিথ্যা ধাতু কোনগুলা দেখলে আমরা চিনবো, মিথ্যা ধাতু চিনার আমরা অনেকগুলো উপায় আছে, আমরা তার মধ্যে আমরা একটা ছড়া শিখবো, এগুলো দেখলে আমরা মিথ্যা ধাতু চিনবো। এগুলো দেখলে আমরা কি ধাতু চিনবো, মিথ্যা ধাতু চিনবো। মিথ্যার ধাতু, মিথ্যার ধাতু, মিথ্যা ধাতু চিনার উপায় হলো বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম। কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এগুলা সবগুলো জারণ সংখ্যা কত হবে, +2 হবে। এই কথা এখানে বলছে যে ক্ষার ধাতুর সময় জারণ সংখ্যা +1 হয়, মিথ্যা ধাতু জারণ সংখ্যা কত হয়, +2 হয়ে থাকে। এই যে আমি ক্ষার ধাতুগুলো তোমাকে ভাই লিখে দিলাম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এটা সিএস। এরপর আসে বিধবা মায়ের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এটা সিএ, হ্যাঁ, ক্যালসিয়াম সিএ, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের জারণ সংখ্যা কত হবে, +2 হয়ে থাকে। এই কথা আমাদের এই পয়েন্টে বলে দেওয়া আছে ক্ষার ধাতু সময় জারণ সংখ্যা +1 হয়, মিথ্যা ধাতু জারণ সংখ্যা কি হয়, +2 হয়ে থাকে। তো তুমি সরাসরি এগুলো মুখস্থ রাখবা যে এগুলাকে বলে ক্ষার ধাতু আর এগুলাকে বলা হয় কি, মিথ্যা ধাতু। এদেরকে দ্বারা যখন যৌগ গঠিত হবে তখন তাদের জারণ সংখ্যা +1 হবে, আর এদের দ্বারা যখন যৌগ গঠিত হবে তখন এদের জারণ সংখ্যা কত হবে, +2 হবে। যেমন আমাদের এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, দেখো এখানের মধ্যে কিন্তু একটু যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, আমার এখানে লেখা দেখো ক্যালসিয়াম, এই যে ক্যালসিয়াম লেখা আছে, এই যে ম্যাগনেসিয়াম লেখা আছে, এই যে এগুলো কি, এগুলো মিথ্যা ধাতু। এই জায়গাটার মধ্যে ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, এখানে ক্যালসিয়ামের জারণ সংখ্যা কত, +2। আবার দেখো পটাশিয়াম এগুলো হলো কি ধাতু, ক্ষার ধাতু, এখানে এদের জারণ সংখ্যা কত হবে, +1 হয়ে থাকে। তার মানে আমি যে এখানে লিখলাম, এই যে দেখো, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, যখন এরা যৌগের মধ্যে থাকবে তখন এদের কি জারণ সংখ্যা +2 হবে, যখন এরা থাকবে তখন এদের জারণ সংখ্যা কি হবে, +1 হবে। আশা করি কথাগুলো ক্লিয়ার। এর পরবর্তী আসে আমাদের কি বলা আছে, ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা -1 হয়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই হ্যালোজেন কোনটাকে বলা হয়, মূলত 17 নম্বর গ্রুপকে হ্যালোজেন বলা হয়। মূলত 17 নম্বর গ্রুপকে কি বলা হয়ে থাকে, হ্যালোজেন বলা হয়ে থাকে। কি বলতেছে, ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইড মানে কি, ধাতব হ্যালাইড বলতে মূলত বোঝানো হয় ধাতু প্লাস হ্যালোজেন মৌল, ধাতু প্লাস হ্যালোজেন মৌল মিলেই তৈরি হয় কি, ধাতব হ্যালাইড। ধাতব হ্যালাইড হয় যে ফলা আকার লেখা ধাতব হ্যালাইড। তো কি বলছে, ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা কি হয়ে থাকে, হ্যালোজেনের জারণ সংখ্যা এই
-1 হয়ে থাকে। এখন আমরা শিখবো গ্রুপ শব্দটাকে মূলত বলা হয় মূলত হ্যালোজেন গ্রুপ। তো গ্রুপ শব্দটা মনে রাখার টেকনিক বলি আমরা। গ্রুপ শব্দটার টেকনিক হলো ফেল করলেও বাড়িতে আজ আসতাম। ফেল করলেও কিসে? ফেল করলেও বাড়িতে আজ আসতাম। ফেল করলেও বাড়িতে আজ আসতাম। আশা করি কথাগুলো ভাই ক্লিয়ার বুঝতেছো, আশা করি। যেমন এটা ফেল, ফ্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, ব্রোমিন, এরপরে আসি আয়োডিন, অ্যাস্টাটাইন। এদের সবগুলা জারণ সংখ্যা কি হবে? এদের সবগুলা জারণ সংখ্যা কত কি হবে? -1। তবে শর্ত হলো তারা কি কি থাকতে হবে? ধাতবে হ্যালাইড থাকতে হবে, মানে ধাতুর সাথে থাকতে হবে। যেমন একটা আমার এখানে অনেকগুলো উদাহরণ বলা আছে, যেমন ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ধাতু। এরপরে লেখা আছে দেখো লিথিয়াম ক্লোরাইড, এই যে লিথিয়াম একটা কি ধাতু। তো এরকম যখন ধাতুর সাথে যখন হ্যালোজেন থাকবে তখন তার ওই 70 নম্বর গ্রুপের জারণ সংখ্যা কি হয়ে থাকবে? -1 হয়ে থাকবে। আশা করি কথাগুলো ক্লিয়ার। আশা করি কথাগুলো ক্লিয়ার। এর পরবর্তী আসি আমরা, এই জিনিসটা অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়, কিন্তু ধাতব হাইড্রোক্সাইড জারণ সংখ্যা -1 হয়। জাস্ট এটা তুমি এখন এটা লাগবে না, এটা তোমার লাগবে না, এটা আমরা ম্যাথ করতে করতে বুঝে যাব। তোমাকে এই 1 2 3 4 5 6 7 আর আমরা এখন এটা মুখস্থ রাখতে হবে। এখন যেটা মুখস্থ করাবো সর্বশেষ, আমরা অক্সিজেনের জারণ সংখ্যা মূলত হয়ে থাকে -2 বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো ফার অক্সাইড আছে, কখনো কখনো সুপার ফার অক্সাইড আছে। দেখা গেল ফার অক্সাইডের মধ্যে জারণ সংখ্যা হয়ে থাকে -1, সুপার ফার অক্সাইডের মধ্যে জারণ সংখ্যা হয়ে থাকে -2। সবাই একটা প্রশ্ন করে যে ভাই আমি সুপার পার অক্সাইড এবং এই পার অক্সাইড, আবার দেখা যাচ্ছে যে শুধু নরমালি অক্সাইড, আমি কিভাবে বুঝবো একটু আমাকে বুঝান। দেখো তোমাকে আমি দুইটা জিনিস দেখাচ্ছি, দেখাইতেছি। এই দুইটা জিনিস যদি তুমি দেখো তুমি নরমালি অনেকগুলো বিষয় বুঝে যাইবা। এখান থেকে তোমাকে এক্সট্রা করে মনে রাখতে হবে না, তুমি নিজে নিজেই বের করতে পারবা। তুমি কি করবা? ধরো তোমাকে এখানে বললো যে আচ্ছা এটা কি সাধারণ নরমালি অক্সাইড, আর এটা কি কি সুপার পার অক্সাইড নাকি এটা পার অক্সাইড, তুমি কিভাবে বুঝবা? তুমি কি করবা? এখান থেকে জটপট মনে মনে অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করে নিবা। অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করার পর এখানে লেখা আছে দেখো, শুধু এটা হলো অক্সাইড, সাধারণ অক্সাইড যেটাকে আমরা বলে থাকি। অক্সিজেনের জারণ সংখ্যা যদি তুমি যদি দেখো -2, তাহলে এটাকে সাধারণ অক্সাইড বলবো। অক্সিজেনের জারণ সংখ্যা যদি এখানে কত আসে? -1 আসে, তাহলে আমার 2 নম্বর পয়েন্টে লেখা আছে যে অক্সিজেন জারণ সংখ্যা -1 হলে আমরা এটাকে কি বলে থাকি? ফার অক্সাইড বলে থাকি। আর অক্সিজেন জারণ সংখ্যা যদি কত আসে? -1/2 আসে, তাহলে এটা আমরা সুপার ফার অক্সাইড বলে থাকি, যেটা আমাদের এখানে লেখা আছে। সুপার অক্সাইড লেখা হয় এই যে লেখা আছে এখানে। তার মানে আমরা বুঝলাম অক্সিজেনের জারণ সংখ্যা যদি শুধু -2 হয় তাহলে সাধারণ অক্সাইড, অক্সিজেন জারণ সংখ্যা যদি কত হয়? -1 হয়, তাহলে এটাকে আমরা বলি ফার অক্সাইড। আর অক্সিজেনের জারণ সংখ্যা যদি -1/2 হয় তখন এটাকে আমরা বলে থাকি সুপার অক্সাইড। এবার শোনো কিভাবে হয়। তোমাকে এখন আমি দেখবো, আচ্ছা আমাকে K2 দেওয়া আছে, এবার আমি এখান থেকে অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করি। তো টোটাল আমরা জানি টোটাল যৌগের জারণ সংখ্যা 0 হয়। কোন জায়গা থেকে শিখলাম? এই জায়গা থেকে শিখলাম। নিরপেক্ষ যৌগ পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0 হয়। তো অক্সিজেন একটা ধাতু এবং 1 নম্বর গ্রুপে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা কত? 1। অক্সিজেন আছে কয়টা? 2টা, 1 × 2। আর আমি অক্সিজেনের জারণ সংখ্যা বের করবো, তো অক্সিজেন জারণ সংখ্যা ধরে নিলাম x সমান কত? 0। তো তুমি এখান থেকে x = এই 2 1 2 ওই পাশে চলে গেলে কি হবে? -2। তাহলে এখানে অক্সিজেনের যে জারণ সংখ্যাটা আছে সেটা পাইলে -2। প্রশ্ন আসতে পারে ভাই x কি জিনিস ধরলেন? আমি ধরে নিলাম অক্সিজেনের জারণ সংখ্যাটা x। আর এভাবে এখন আমি দেখো এখানের দিকে তাকাও, পটাশিয়াম আছে কয়টা? পটাশিয়ামের জারণ সংখ্যা 1, এই যে 1 বসালাম, ইনটু পটাশিয়াম আছে কয়টা? 2টা, এখানে 2 লিখবো। আর প্রত্যেকটা এরকম পরমাণুর মাঝখানে যখন মাঝখানে যোগ দিতে হয় তো প্লাস দিব। আমাকে অক্সিজেনের জারণ সংখ্যা বের করতে হবে। অক্সিজেনের জারণ সংখ্যাটা বের করার জন্য আমি ধরলাম অক্সিজেনের জারণ সংখ্যা হলো x। অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। x × 2 সমান কত বসাতে হয়? 0 বসাতে হয়। তাহলে এই যে 2 1 2 প্লাস 2x সমান কত? 0। তাহলে 2x = এই প্লাস 2 পাশে গেলে কি হবে? -2। তাহলে x = কত হয়? -2/2 সমান কত? -1। তাহলে x এর জারণ সংখ্যা কত পাইলাম? -1, মানে x মানে তো অক্সিজেন। তাহলে আমরা জানি অক্সিজেনের জারণ সংখ্যা -1 হলে এটাকে আমরা বলে থাকি কি? শুধু পার অক্সাইড। আর নরমালি অক্সিজেনের জারণ সংখ্যা যখন -2 হয় তখন এটাকে আমরা সাধারণ অক্সাইড বলে থাকি। এবার আসি K সমান এটা মান বের করব। এখন আমরা জানি অক্সিজেন পটাশিয়ামের জারণ সংখ্যা কত? পটাশিয়ামের জারণ সংখ্যা হলো 1। পটাশিয়াম একটা আছে, লিখতে হবে না, প্লাস অক্সিজেন জারণ সংখ্যা বের করব x ইনটু অক্সিজেন কয়টা আছে? 2টা, সমান কত? 0। তাহলে 2x সমান +1 এর পাশে গেলে কি হবে? -1। তাহলে এখান থেকে x = কি হবে? -1/2। তার মানে এখান থেকে আমরা কয়টা জিনিস শিখলাম? দেখো 3টা জিনিস বুঝলাম। একটা জায়গায় দেখলাম অক্সিজেনের জারণ সংখ্যা হলো -2,
একটা জায়গায় দেখলাম অক্সিজেন জারণ সংখ্যা -1, একটা জায়গায় দেখলাম অক্সিজেন জারণ সংখ্যা -8। তার মানে আমি বুঝতেছি এখানে যে অক্সিজেন ব্যবহার করা হলো এটা হলো সাধারণ অক্সাইড, আর এখানে যে অক্সিজেন জারণ সংখ্যা ব্যবহার করা হলো এটা হলো পার অক্সাইড, আর এখানে যেটা অক্সিজেন ব্যবহার করে সেটা হলো কি সুপার অক্সাইড। আশা করি ক্লিয়ার। তো আমরা এভাবে মূলত বুঝে থাকবো কোনটাকে আমরা অক্সাইড বলবো, কোনটাকে আমরা পার অক্সাইড বলবো, কোনটাকে আমরা সুপার অক্সাইড বলে থাকবো। তো নরমালি আমি আবার বলি এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা যখন নরমালি অক্সিজেন বলবে তখন সেই অক্সিজেনের জন্য অক্সিজেনের জারণ সংখ্যা -2, যখন তোমার কাছে সুপার এই যে সাধারণ পার অক্সাইড বলবে তখন তার জারণ সংখ্যা বসাবো -1, আর যখন সুপার অক্সাইড বলবে তখন তার জারণ সংখ্যা বসাবো কত -1/2। আশা করি আমরা কথাগুলো ক্লিয়ার হয়ে গেলাম। আসলে আমরা জারণ সংখ্যা বের করার জন্য যে বেসিক যা যা দরকার আমরা বেসিক গুলা শিখলাম। এখন আসে আমরা স্টেপ বাই স্টেপ ম্যাথ সমাধান করতে পারবো। এখন আসে এখানে জারণ সংখ্যা বের করার জন্য কিছু পদ্ধতি আছে, এই কথাগুলা বাংলা আমি লিখে দেওয়া আছে এখানে। তো আমরা ম্যাথ করতে করতে এই লেখাগুলো আমরা বুঝে যাব। তো এবার শুনো আমি কিভাবে ম্যাথ করব। সবসময় মাথায় রাখতে হবে এখানে আমি যে লিখলাম যে লাল বর্ণ, যেমন এখানে সালফার, কার্বন, সালফার, নাইট্রোজেন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, এই ক্রোমিয়াম, সালফার, আয়রন, এগুলা সবগুলা জারণ সংখ্যা মান বের করতে বললো। তো আমি এখান থেকে কয়টা করাবো আমি তোমাকে দেখাচ্ছি। আমি এখান থেকে টোটাল এই ম্যাগনেসিয়াম সালফেটটা করাই দিব, এরপরে আসি যেমন ধরো পটাশিয়াম ডাইক্রোমেট করাই দিব, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট করাই দিব, এরপরে আসি এখান থেকে এই যে ফেরাসায়ানেটের যে ম্যাটটা আছে এটা করাই দিব, আর আরেকটা করাবো। আর কি করা লাগবে? আচ্ছা আমি এই একটা দুইটা তিনটা চারটা, তো এই চারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এবার শুনো আমি কিভাবে আলোচনা করি একটু মনোযোগ দিয়ে শুনো। সবসময় যার জারণ সংখ্যার মান বের করতে বলবে তাকে আমরা এক্স ধরবো। যেমন প্রথমটা দিকে দেখো ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে আমাকে যে সালফারের জারণ সংখ্যার মান বের করতে বললো, তো আমরা সালফারের জারণ সংখ্যা কি ধরবো? এক্স ধরবো। আমি আবার বলি যার জারণ সংখ্যা তোমাকে বের করতে বলবে তার জারণ সংখ্যাকে আমরা কি ধরবো? তার জারণ সংখ্যাকে আমরা এক্স ধরবো। এবার লিখবো ধরি ম্যাগনেসিয়াম সালফেটের জন্য করব, হ্যাঁ ধরি ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেটের জারণ সংখ্যা কত ধরবো? এক্স। সুতরাং আমরা জানি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত? +2। আমরা আগে কিন্তু শিখে আসছি, আমরা একটু আগে শিখলাম মিথ্যা ধাতুর জারণ সংখ্যা +2 হয়। তাহলে এবার দেখো 2, আর প্রত্যেকটা এরকম প্রত্যেকটা মৌলের মাঝখানে প্লাস লিখতে হয়, প্রত্যেকটা মৌলের মাঝখানে কি লিখতে হয়? প্লাস। সালফারের তো আমার জারণ সংখ্যা বের করতে হবে, এখানে লিখলাম এক্স প্লাস। আমরা জানি অক্সিজেন জারণ সংখ্যা কত হয়? অক্সিজেনের জারণ সংখ্যা হয়ে থাকে -2, তো -2 ইনটু কত? অক্সিজেন কয়টা আছে? 4টা, এই যে 4। টোটাল জারণ সংখ্যার মান কত হয়? 0। আমরা একটু আগে শিখছিলাম, কোন জায়গায় শিখছিলাম মনে আছে? এই যে দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে দেখো কি বলা আছে, নিরপেক্ষ যৌগ পরমাণু সমান মোট জারণ সংখ্যা কি হয়? 0। মানে টোটাল এরকম যখন যৌগ থাকবে তার টোটাল জারণ সংখ্যার মানটা কত বসাতে হয় আমাদেরকে? তার টোটাল জারণ সংখ্যার মানটা আমাদেরকে 0 বসাতে হয়। এই কারণে টোটাল ম্যাগনেসিয়াম সালফেটের জারণ সংখ্যা কত বসালাম? 0 বসালাম। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 2 প্লাস x প্লাসে মাইনাসে -8 সমান কত? 0। তো এই -8 গেলে কত? -6, x - 6 সমান কত? 0। অতএব x এর মানটা কত পাইলাম? 6 পাইলাম। তো সুতরাং ম্যাগনেসিয়াম সালফেটে সুতরাং কি লিখতে পারি? সুতরাং ম্যাগনেসিয়াম সালফেটে সালফারের জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা কত হবে? সালফারের জারণ সংখ্যা হবে +6। আশা করি কথাটা ক্লিয়ার। কিভাবে করলাম আমি আবার একটু তোমাদেরকে বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। তোমাকে যার জারণ সংখ্যা বের করতে বলবে তার জারণ সংখ্যাকে আমি এক্স ধরবো, এবং প্রত্যেকটা মৌলের মাঝখানে প্রত্যেকটা মৌল বা পরমাণুর মাঝখানে আমরা কি ধরবো? প্লাস ধরবো। আমার এখানে লেখা আছে দেখো যে প্রথম পয়েন্ট কি বলছে? যৌগ বা আয়ন অবশ্যই যে পরমাণুটির জারণ সংখ্যা বের করতে হবে তার ধরে নি তার জারণ সংখ্যা কত? এক্স। যেমন আমি সালফারের জারণ সংখ্যা বের করবো, এই কারণে তার জারণ সংখ্যা ধরলাম এক্স। এরপর লেখা আছে যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণুর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এবার শুনো কিভাবে হবে। যেমন ম্যাগনেসিয়াম এখানে কয়টা আছে? ম্যাগনেসিয়াম একটা আছে, লাগবে না। এবার আমি ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যাকে তার পরমাণু দ্বারা গুণ করব।
তো ম্যাগনেসিয়াম তো একটা আছে, তো ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত 2, তো 2 রে 1 দ্বারা গুণ করলে 2 একে 2 লিখলাম 2, আর এক লেখা লাগে না। প্লাস সালফারের জারণ সংখ্যা বের করব, তাকে তো আমি x লিখলাম। প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা আছে কয়টা, অক্সিজেন জারণ সংখ্যা -2, আর অক্সিজেন আছে কয়টা, 4টা আছে। এখানে অক্সিজেনকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে দিলাম সমান 0। এবার 2 + x + -8 সমান 0, তো x - 6 সমান 0, অতএব x সমান কত 6। অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফারের জারণ সংখ্যা কত হবে, সালফারের জারণ সংখ্যাটা হবে 6। আমরা আরেকটা করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা করে দিই। হ্যাঁ, আশা করি ক্লিয়ার এতটুকু কথা। ওকে, আচ্ছা আমরা কপার সালফেটটা কোনটা করব, সালফিউরিক অ্যাসিড সব তো সেম। আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা করা, এগুলো বাকিগুলো তোমাদের বাড়ির কাছে। আমি একটা এগুলো করাই দিচ্ছি, এগুলো একটু হালকা হালকা সব পোলাপানদের কাছে হার্ড হার্ড লাগবে, আমরা ওইগুলো করে দিব। সাদাটা দিয়ে লিখি দাঁড়াও। দেখো এবার আমরা লিখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে আলোচনা করব। পটাশিয়াম আমাকে বলতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে আমরা শুরু থেকে লিখবো দড়ি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো x। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত ধরবো, x ধরবো। এবার আসি অতএব আমরা জানি পটাশিয়াম একটা কি ধাতু, ক্ষার ধাতু। ক্ষার ধাতুর জারণ সংখ্যা কত, ক্ষার ধাতুর জারণ সংখ্যা হলো +1, তো 1। আচ্ছা এবার পটাশিয়াম কয়টা আছে, একটা আছে। আচ্ছা আমি এখানে কি এক গুণ করব, আচ্ছা করে দিতেছি, বাট একের সাথে এক গুণ করলে একে একে একটা লেখা লাগে না। তো পটাশিয়ামের জারণ সংখ্যা +1 ইনটু পটাশিয়াম আছে কয়টা, একটা, প্লাস তুমি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা বের করবে। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি ধরছো, x। ম্যাঙ্গানিজ আছে কয়টা, একটা। এই এক গুণ করা লাগে না, তারপর আমি তোমাদের একটু লেখাই দিতেছি। এবার অক্সিজেন জারণ সংখ্যা কত আমরা জানি, অক্সিজেন জারণ সংখ্যা জানি -2। অক্সিজেন আছে কয়টা, 4টা। আর আমরা জানি টোটাল যৌগের জারণ সংখ্যা কত হয়, 0 হয়। তো এবার এক একে 1 প্লাস x একে x প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 সমান কত, 0। তাহলে x মাইনাসে +1 গেলে কত, -7 সমান কত, 0। অতএব x = কত, 7। অতএব সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মানটা কত হবে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার মানটা হবে +7। আশা করি কথাটা ক্লিয়ার। কিভাবে করলাম, আরেকটা আমরা করব পটাশিয়াম ডাইক্রোমেটটা নিয়ে আলোচনা করি, K2Cr2O7। তোমরা কপার সালফেট, এরপরে আসে এই সালফিউরিক অ্যাসিড, এগুলো সবগুলোই পারবা, নিজেরা ট্রাই করবা। তো আমরা পটাশিয়াম ডাইক্রোমেটটা করে দিতেছি, পটাশিয়াম ডাইক্রোমেটটা আমরা করে দিতেছি। দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে কি লিখবো, তো লিখবো আগে শুরুতে কে আছে, লাল কালারে কে আছে, ক্রোমিয়াম। ধরি এই পটাশিয়াম K2Cr2O7 ধরি পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ধরবো, যার জারণ সংখ্যা বের করবো তাকে আমরা কি ধরি, x ধরি। ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ধরি, x ধরি। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং ক্রোমিয়ামের আমরা জানি পটাশিয়ামের জারণ সংখ্যা কত, +1 ইনটু পটাশিয়াম আছে কয়টা, এখানে দেখো তো পটাশিয়াম আছে 2টা, 2 প্লাস ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করব, তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরছি x, ক্রোমিয়াম কয়টা আছে, 2টা, প্লাস অক্সিজেন জারণ সংখ্যা আমরা জানি কত মুখস্থ, -2। আমরা সবসময় অক্সিজেন জারণ সংখ্যা -2 দিয়ে করব, এই মাঝে মধ্যে সুপার পারঅক্সাইড বা পারঅক্সাইড রেশিওটা নিয়ে এত মাথা ঘামাতে হবে না। প্লাস ইনটু 7, কারণ অক্সিজেন আছে কয়টা, 7টা, সমান 0। এবার এখান থেকে লিখতে পারি 2 + 2x - 14 সমান কত, 0। তাহলে এবার 2 প্লাস, সরি আমরা ক্যালকুলেশন করব। তো এই যে 14 থেকে 2 গেলে কত, 12। তো 2x - 12 সমান কত, 0। তো 2x ওই পাশে গেলে 12 প্লাস হয়ে যাবে, অতএব x = কত, 12 কে 2 দ্বারা ভাগ করব। সুতরাং x = 12 কে 2 দ্বারা ভাগ করলে কত, 6। সুতরাং ক্রোমিয়ামের এখানে এই যে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে, +6 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আমরা এখন এখানে আমরা মোটামুটি বুঝে গেলাম। তো এবার আসি আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। আচ্ছা এখানে তোমাদের কাছে নতুন করে এই সিয়ান এর নতুন নাম আসতে পারে, সিয়ান মানে সায়ানাইড। সিয়ান মানে কি, সিয়ান মানে হলো সায়ানাইড। আশা করি এটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমরা একটা দুইটা তিনটা করালাম। তো আমরা এই সালফিউরিক অ্যাসিডটা আশা করি আমরা এটা করতে গেলে আবার সালফিউরিক অ্যাসিডটা চলে আসবে। তো আমরা লাস্টেরটা এখন করব। এটা মুছে ফেলি, হ্যাঁ এটা আমরা এখন মুছে ফেলবো। দেখো কিভাবে করব।
এখন নরমালি যখন এরকম থাকবে এরকম, আচ্ছা এর আরেকটা জিনিস তোমাকে আমি বুঝাচ্ছি, দেখো এটা আমি তোমাকে অলরেডি দেখাইছিলাম যে আধান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা হয় আধান সংখ্যার সমান। মানে হলো যেমন ধরো এই যে SO4 2 মাইনাস, এটা যদি বলি টোটাল জারণ সংখ্যার মান কত, তোমাকে বলতে হবে -2। কিন্তু তুমি লক্ষ্য করো যে এখানের মধ্যে তুমি একটু বুঝো এখান থেকে, ধরো তোমাকে আমি বললাম ম্যাগনেসিয়াম সালফেটের যে কথাটা বললাম, এই যে MgSO4, এটা টোটাল জারণ সংখ্যার মানটা হবে 0। এটা টোটাল জারণ সংখ্যার মানটা কত হয়? এটা টোটাল জারণ সংখ্যার মানটা 0 হয়। এখন প্রশ্ন আসতে পারে ভাই এটা কিভাবে জারণ সংখ্যার মানটা 0 হয়েছে? তোমার খাতা তুমি আমি তোমাকে একটু আগে বের করে শিখাইছিলাম যে সালফারের জারণ সংখ্যা ছিল কত? +6, ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা +2, আর অক্সিজেনের কত ছিল? -2 * 4 মানে -8। লক্ষ্য করো তো 8 - 8 সমান কত? 0। আবার যেমন ধরো আমি তোমাকে এখন পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে এখন শিখেছিলাম, আমি বলছিলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেটে টোটাল জারণ সংখ্যা মানে আমরা কত ধরছিলাম? 0 ধরছিলাম। কিভাবে দেখো, এই যে পটাশিয়ামের জারণ সংখ্যা হলো +1, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হলো 7, আর অক্সিজেন ও ফোরের জারণ সংখ্যা হলো -8, তাহলে সাথে সাথে যোগ করলে 8 - 8 সমান কত? 0। এভাবে মূলত তার টোটাল জারণ সংখ্যাকে আমরা 0 ধরে থাকি। কিন্তু যখন এইরকম উপরে আয়ন থাকবে, এরকম আয়ন থাকবে, তখন তুমি জারণ সংখ্যার মান 0 ধরতে পারবে না। তখন তোমাকে জারণ সংখ্যার মানটা এই সামনে আয়ন যেটা থাকবে, যদি প্লাস থাকে প্লাস, যদি মাইনাস থাকে ওই সমান দিয়ে মাইনাস লিখতে হবে। যেমন আমরা এই ম্যাথটা এখান থেকে করি, আমরা যেমন ধরো এই ম্যাথে আমাকে আয়রনের জারণ সংখ্যার মানটা বের করতে বললো, তাইলে আমরা এটা লিখি। দেখো কিভাবে লেখা আছে, দড়ি সরি বাংলা লিখি, সাদা কালার দিয়ে লিখি। হ্যাঁ, আচ্ছা সিএনএর নামটা কি যেন বলছিলাম? সিএনএর নামটা সরি সুতরাং আয়রন কয়টা আছে? একটা, তাহলে x * 1 প্লাস, আমি বলছিলাম সায়ানাইডের জারণ সংখ্যা কত ধরবা? সায়ানাইডের জারণ সংখ্যাকে -1 ধরবা। সায়ানাইডের জারণ সংখ্যা কত? -1। তাহলে দেখো সায়ানাইডের জারণ সংখ্যা কত? -1 ইনটু কত? সায়ানাইড কয়টা আছে? 6টা, সমান একটু এতদিন পর্যন্ত যতগুলো আমি করাইছিলাম, এই যে গত 3টা ম্যাথ করালাম, তিনটা ম্যাথের মধ্যে কিন্তু আমি টোটাল জারণ সংখ্যার মানটা আমরা কত বসাইছি? 0 বসাইছি। কিন্তু এখানে জারণ সংখ্যার মানটা আমরা 0 বসাতে পারবো না, এখানে যেটা আছে সেটাকে বসাতে হবে। এখানে কত দেওয়া আছে? 3 মাইনাস মানে কত? -3। আশা করি কথাটা ক্লিয়ার। তো এরপরে আমরা এখান থেকে x, এরপর -6 সমান -3, এরপরে x ইকুয়াল টু -3 -6 এর পাশে গেলে +6, অতএব x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 3। যেমন এটা ফেরিক হেক্সাসায়ানাইড, এটার নাম কি ছিল? ফেরিক হেক্সাসায়ানাইড। হেক্সা কেন বলছি? ওই যে 6 থাকার কারণে হেক্সা। তাহলে ফেরিক হেক্সাসায়ানাইডের মধ্যে আমার এই আয়রনের জারণ সংখ্যা কত পেয়ে গেলাম? আয়রনের জারণ সংখ্যা পেয়ে গেলাম +3। আশা করি কথাটা ক্লিয়ার। ধরো আমি তোমাকে এরকম যদি বলি, একটা প্রশ্ন আমি তোমাকে আরেকটা দিই, আমি নিচ থেকে দিতেছি। ধরো আমি তোমাকে বললাম অ্যামোনিয়াম প্লাস, এই অ্যামোনিয়াম প্লাসে আয়রনের এই যে নাইট্রোজেনের জারণ সংখ্যাটা কত? তখন তুমি কি করবা? আমি নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করব, x প্লাস হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? 1 ইনটু হাইড্রোজেন আছে কয়টা? 4টা, সমান কত বসাবো? এখন এই যে এখানে কি লেখা আছে? প্লাস মানে +1, প্লাস মানে কি? +1, +2 থাকলে +2 বসাতাম, +3 থাকলে +3 বসাতাম, শুধু প্লাস মানে +1। তো আমরা এখান থেকে কি বসাবো? যে x ইকুয়াল টু কত? 1 - 4। সুতরাং এখানে আমার x এর মানটা পেয়ে গেলাম কত? -3। আশা করি কথাটা আমার ক্লিয়ার। তো আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম কিভাবে জারণ সংখ্যা মানটা বের করা লাগে। আমি কয়টা করালাম? 1টা 2টা 3টা 4টা করালাম, বাকিগুলো তোমার বাড়ির কাজ। এবার আসি আমরা, তো আমরা এখন এই যে একটা বিক্রিয়া আছে SO3 + H2O, এটা রিঅ্যাকশন করার পরে যে উৎপাদ উৎপন্ন হবে, সেই উৎপাদটা কি হতে পারে? সালফার ট্রাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়ে থাকে আমরা আগে এটা বুঝি। সালফার ট্রাই অক্সাইডের সাথে যদি পানি রিঅ্যাকশন করে, পানি রিঅ্যাকশন করলে উৎপন্ন হয়ে থাকে মূলত কি জানো? মূলত উৎপন্ন হয়ে থাকে H2SO4।
এখন আমাকে বললো যে বিক্রিয়াটি বিক্রিয়াটি সম্পূর্ণ করে উৎপন্ন যৌগটির কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো, মানে সেন্ট্রাল অ্যাটমের জারণ সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বললো। কেন্দ্রীয় মানে সেন্ট্রাল অ্যাটম, পরমাণু মানে অ্যাটম। তো এখন এখানে সেন্ট্রাল অ্যাটম বলতে কোনটাকে বুঝি থাকে? এই সেন্ট্রাল অ্যাটম বলতে মূলত এখানে সালফারকে মনে রাখবো। আর অনেকে মনে করে কি যে ভাই আমি কেন্দ্রীয় পরমাণু মনে রাখার টেকনিকটা কি? আমি তোমাকে কেন্দ্রীয় পরমাণু মনে রাখার টেকনিকটা আমি 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 কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয়, যেটা তোমার কাছে বের করতে কষ্ট মনে হবে সেটাকে তুমি কেন্দ্রীয় পরমাণু বলে দিবা, দেখবা অটো মিলে যাবে। যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই হাইড্রোজেন তোমার কাছে ইজি, অক্সিজেন ইজি, তোমার কাছে একটু দেখবা আনইজি লাগে সালফার। যেমন আমি তোমাকে যদি বলি পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কেন্দ্রীয় পরমাণু কোনটা হবে, ঠিক আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক লজিক টজিক দেখাই, মাঝখানটাকে কেন্দ্রীয় পরমাণু বলি, যার বেশি হাত তাকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলে থাকি, এরকম অনেকগুলো ব্যাখ্যা দিয়ে থাকি। আমি তোমাকে এত ব্যাখ্যা শিখাবো না, আমি তোমাকে বলতেছি যখন তোমাকে কেন্দ্রীয় পরমাণু মান বের করতে বলে তোমার কাছে যেটার মানটা একটু বেশি কঠিন লাগতেছে সেটাকে তুমি কেন্দ্রীয় পরমাণু বলে দিবা। আমার কথা কি বোঝা গেল? যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে ম্যাঙ্গানিজ তোমার কাছে কঠিন লাগতেছে না, দেখবে এটা একটা কেন্দ্রীয় পরমাণু। পটাশিয়াম ডাইক্রোমেট তোমার কাছে দেখবে একটু ক্রোমিয়ামটা একটু বেশি কঠিন লাগতেছে, ক্রোমিয়ামটা এখানে কি কেন্দ্রীয় পরমাণু। তো যাই হোক আমাকে এখন এখানে বলতেছে যে এখানে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যার মানটা বের করতে বললো, মানে আগে আমাকে রিঅ্যাকশন দিয়েছে, রিঅ্যাকশন দিয়ে পাঁচটা দেয় না, তো আমি আগে বিক্রিয়াটা সম্পূর্ণ করলাম। তো বিক্রিয়াটা সম্পূর্ণ করার পরে এখন আমরা কি করব? এখন আমরা আমাদের ম্যাথ সম্পূর্ণ করব। এবার আমরা লিখবো উৎপন্ন যৌগটি হলো, বাংলা লেখা লিখি, উৎপন্ন যৌগটি হলো কি সালফিউরিক অ্যাসিড H2SO4। এরপর লিখবো যাহার কেন্দ্রীয় কি কেন্দ্রীয় পরমাণু বের করতে বলে নাকি, যাহার কেন্দ্রীয় পরমাণু কি সালফার। এবার নিচে লিখি দড়ি সালফারের, একটু আগে আমি যারা শিখেছিলাম দড়ি সালফারের জারণ সংখ্যা কত? দড়ি সালফারের জারণ সংখ্যাটা হলো x। এবার আসি, আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? 1 ইনটু হাইড্রোজেন কয়টা আছে? 2টা, প্রত্যেকটা মৌলের মাঝখানে কি দিতে হয়? প্লাস। সালফারের জারণ সংখ্যা বের করবো, সেটাকে আমি ধরলাম x। সালফার কয়টা আছে? একটা। এই এক লেখা লাগে না, আমি তারপর তোমাদেরকে দেখালাম। অক্সিজেন জারণ সংখ্যা কত? -2। অক্সিজেন কয়টা আছে? 4টা, সমান। এখন একটা প্রশ্ন বুঝো ভাই, এটার উপর কি প্লাস মাইনাস কিছু আছে? না, প্লাস মাইনাস তো নাই। তো প্লাস মাইনাস না থাকলে তার টোটাল মানটাকে আমরা কত ধরি? 0 ধরে থাকি। তার টোটাল মানটা কত ধরবো? 0। এরপরে আসি 2 প্লাস x মাইনাস 8 সমান কত? 0। তাহলে x মাইনাস 6 সমান কত? 0। অতএব x ইকুয়াল টু কত? 6। অতএব টোটাল আমরা বুঝলাম যে এখানে যে কেন্দ্রীয় পরমাণু যেটা আছে সালফার, সেই সালফারের জারণ সংখ্যাটা কত হবে? +6 হবে। আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তো তোমাদেরকে লেখার একটু সুযোগ দিলাম, লিখে ফেলো, খুব দ্রুত তুলে ফেলো। ওকে, এবার আসি আমরা শিখবো যোজনী এবং জারণ সংখ্যার পার্থক্য কি জিনিস। এই যোজনী এবং জারণ সংখ্যাটা প্রায় আমরা সব সেমই থাকে, কিন্তু কিছু টুকটাক পার্থক্য থাকে। আমি বুঝতে পেলে এটা, হ্যাঁ, আশা করি ক্লিয়ার, সবাই খাতায় তুলছিলাম। তো যোজনী এবং জারণ সংখ্যার পার্থক্যের মধ্যে প্রথম পার্থক্য যেটা আমি তোমাকে বলে থাকি, যে যোজনী এবং জারণ সংখ্যার হলো, যোজনী সব সময় হয়ে থাকে সাংখ্যিক মান, মানে যোজনী কখনো ধনাত্মক ঋণাত্মক কিছু হওয়া যাবে না, যোজনী শুধু সাংখ্যিক মান হবে। যেমন ধরো আমি যদি তোমাকে বলি সোডিয়াম, এই সোডিয়ামের এই জারণ সংখ্যা, সোডিয়ামের জারণ সংখ্যাটা আমি যদি বলি, সোডিয়ামের জারণ সংখ্যাটা এখানে কত বসাবো? +1। আবার সোডিয়ামের যোজনী কত? 1। তোমাকে প্লাস মাইনাস লেখা যাবে না, শুধু 1 লিখবা। আবার যেমন ধরো আমরা জানি ক্লোরিনের জারণ সংখ্যা কত? ক্লোরিনের জারণ সংখ্যা কত? -1, কিন্তু ক্লোরিনের যোজনী হলো শুধু 1। মানে সহজ কথা আমি তোমাকে বুঝালাম যে যোজনী কখনো প্লাসও হবে না মাইনাসও হবে না, শুধু সাংখ্যিক মান হবে। কিন্তু জারণ সংখ্যা প্লাসও হয় মাইনাসও হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা শোনো, আমরা যদিও এই সোডিয়াম বলতে আমরা মূলত সোডিয়াম প্লাসের জারণ সংখ্যাটাকে +1 ধরে থাকি, কারণ মুক্ত অবস্থায় তো জারণ সংখ্যার মান 0 হয়। তো যোজনী কখনো 0 হয় না। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে এইরকম সোডিয়াম দেওয়া আছে, শুধু সোডিয়াম, আমি যদি বলি সোডিয়ামের যোজনী কত? সোডিয়ামের যোজনীটা, তো তুমি সোডিয়ামের যোজনীটা বলবা 1,
কিন্তু আমি যদি তোমাকে বলি সোডিয়ামের জারণ মান কত, জারণ সংখ্যা, জারণ সংখ্যা, তুমি জারণ সংখ্যা কি বলবা? জারণ সংখ্যা বলবা 0, কারণ মুক্ত অবস্থা আমরা জানি জারণ সংখ্যা 0 হয়। সোডিয়ামের জারণ সংখ্যা কখন প্লাস হয়? যখন সে কোনো একটা যৌগের সাথে থাকে, মানে যখন সে ইলেকট্রন ত্যাগ ত্যাগ করবে। বা শুধু সোডিয়াম থাকা অবস্থাতে যেহেতু কোনো ইলেকট্রন ত্যাগ করে না, তখন তার মুক্ত অবস্থা তার জারণ সংখ্যা কত ধরে থাকে? 0 ধরে থাকে। তাহলে যোজনীর মান কখনো 0 হয় না, কিন্তু জারণ সংখ্যা 0 হয়। মুক্ত অবস্থা জারণ সংখ্যার মান কত? 0। আমার 1 নম্বর পয়েন্টে এই কথা লেখা আছে, দেখো কোন মৌলের যোজনী, কোন মৌলের কি, কোন মৌলের যোজনী কখনো 0 হয় না। অন্যদিকে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা সবসময় কি হয়ে থাকে? 0 হয়ে থাকে। এই যে এখানে লেখা আছে সোডিয়ামের যোজনী 1, বাট সোডিয়ামের জারণ সংখ্যার মানটা কত হবে? সোডিয়ামের জারণ সংখ্যার মানটা 0 হবে। এটা কখনো কি হবে না? এটা কখনো এই অবস্থায় কখনো তার জারণ সংখ্যার মান 1 হবে না, কিন্তু তার যোজনী মানটা কত হবে? 1 হবে। এরকম প্রত্যেকটা মৌলের বেলা যখন তুমি মুক্ত অবস্থায় থাকবে, এই মুক্ত অবস্থায় থাকলে তার জারণ সংখ্যা হয় 0, কিন্তু যোজনী কখনো 0 হয় না। তো প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যোজনী সংখ্যাটা আমি কিভাবে মনে রাখবো? মানে তুমি এভাবে মনে রাখবা, ধাতু সোডিয়াম কত ইলেকট্রন ত্যাগ করতে পারে? একটা ইলেকট্রন, তাহলে তার যোজনী 1। ম্যাগনেসিয়াম কত ইলেকট্রন ত্যাগ করতে পারে? 2টা, তাহলে তার যোজনী হলো 2। যেমন অ্যালুমিনিয়াম কত ইলেকট্রন ত্যাগ করতে পারে? 3টা, তাহলে তার যোজনী হলো 3। আমার কথা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার। 2 নম্বর কথা আমি বলছিলাম যে একটু আগে কথা বললাম, যোজনী প্রকাশ করতে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয় না। অপরদিকে জারণ সংখ্যা প্রকাশ করতে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয়। যেমন ধরো সোডিয়াম, এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, সোডিয়াম ক্লোরাইডে আমি যদি বলি সোডিয়ামের জারণ সংখ্যা কত, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ সংখ্যা, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়ামের জারণ সংখ্যাটা তুমি কত বলবা? +1 বলতে হবে, +1। যেমন ক্লোরাইডে জারণ সংখ্যা কত বলতে হবে তোমাকে? -1 বলতে হবে। কিন্তু সোডিয়াম, এখানে তোমার কি যদি বলি শুধু সোডিয়ামের যোজনী কত, তো শুধু বলবা 1। ক্লোরিনের যোজনী কত? শুধু 1। কিন্তু জারণ সংখ্যা তখন যখন তোমাকে বের করতে বলে, তখন তোমাকে মাস্ট বি প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে যোজনীর জন্য মান ঋণাত্মক হতে পারে না, একটু আগে কথাগুলা বললাম। জারণ সংখ্যার মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। কোন মৌলের যোজনী নির্দিষ্ট, বাট জারণ সংখ্যার মান যে কোনো সময় যে কোনো মান হতে পারে। যেমন একটা উদাহরণ তোমাকে আমি একটু খুব মানে মজা করে একটা উদাহরণ বলি। যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা উদাহরণ হলো যেমন HClO4। আমি তোমাকে 2 জায়গার মধ্যে বললাম এই যে ক্লোরিনের জারণ সংখ্যার মানটা বের করো, ক্লোরিনের। তো ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কিভাবে বের করব? যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? 1 প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা বের করব সমান কত? 0। তাহলে এখান থেকে x কত? -1। যেমন এখানে বের করব হাইড্রোজেন জারণ সংখ্যা কত? 1, ক্লোরিন জারণ সংখ্যা বের করব x, অক্সিজেন জারণ সংখ্যা কত? -2 ইনটু অক্সিজেন কয়টা? 4টা, সমান কত? 0। তাহলে এখানে 1 প্লাস x -8 সমান কত? 0। তাহলে x -7 সমান কত? 0। অতএব x কত? +7। তো দেখতেছি এখানে ক্লোরিনের জারণ সংখ্যাটা হচ্ছে +7, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যাটা হচ্ছে -1। তার মানে আমরা বুঝলাম যে জারণ সংখ্যা যে কোনো সময় যে কোনো মান গ্রহণ করতে পারে, হতে পারে, কোনো প্রবলেম হয় না।